ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ আইলিভ। লাস্ট তোমাদের আমি একটা যে ক্লাসটা নিয়েছিলাম সেটা ভারতীয় সংবিধান যে সংস্থা বানিয়েছিল গণপরিষদ, ইংলিশে বললে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার ওপর একটা ক্লাস আমি নিয়েছিলাম। আমি বলেছিলাম যে পুরো একটা টপিক একটা ভিডিওতে কমপ্লিট করা পসিবল না, যার জন্য আমি সেগমেন্টে ওটাকে ভাগ করে নিয়ে সেকশন ওয়াইজ ভাগ করে নিয়ে প্রত্যেকটা ভিডিও আমরা পড়ছি আইলিভ থেকে। তোমরা অনেকে দেখছো, ভালো লাগছে। হ্যাঁ, তো এইভাবে সঙ্গে থাকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। তোমাদের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন এই ভিডিওগুলোর উপর বেস করে অনেকটা হেল্প হবে। আজকে যেটা আমি করাবো তোমাদের সেটা হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশনটা কিভাবে হয়। টপিকটা কি? হাউ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড। টপিকটা কি? তাহলে ভারতীয় রাষ্ট্রপতির নির্বাচন ব্যবস্থাটা কেমন, কিভাবে ভারতীয় যে রাষ্ট্রপতি সেটা কিভাবে নির্বাচিত হয়, এর সম্বন্ধে অনেক বেসিক ইনফরমেশন পরে আরো দেওয়া হবে। আমি বলেছি সেকশন ওয়াইজ ডিভাইড করব প্রত্যেকটা জিনিস। আজকে যেটা আলোচনা করব ভারতীয় সংবিধানের যেটা রাষ্ট্রপতি যে পদটা আছে সেই পদটার নির্বাচন কিভাবে হয়। ওকে, তাই টপিকটা হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্ট। ইলেকশন অফ প্রেসিডেন্ট। ইলেকশন অফ প্রেসিডেন্ট কিভাবে ইলেকশনটা হয়, হ্যাঁ, সেটা নিয়ে ডিসকাস করার আগে একটু কয়েকটা বেসিক জিনিস বলে নিই। যে ভারতীয় সংবিধানে যে এই যে পদটা আছে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টটা কোন পার্টে আলোচনা করা আছে, প্রেসিডেন্টটা কোন পার্টে আলোচনা করা আছে সেটা আমি বলি। এটাতেও বলছি এটা পার্ট 5-এ আলোচনা করা আছে। আর আর্টিকেল যদি বলি কোন কোন আর্টিকেল ভারতের প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করে, সেটা 52 থেকে 78 এই দুটো এই আর্টিকেলগুলো কভার করছে। ওকে, তো আমার এই যে ভিডিওটা যেটা আমরা আইলিভ থেকে দিচ্ছি শুধুমাত্র যে এক্সাম ওরিয়েন্টেড বা কম্পিটিটিভ এক্সামের জন্য তা নয়, কিন্তু যে কোনো পার্সন এই ভিডিও দেখতে পারে তারা জ্ঞানের নলেজটাকে বাড়ানোর জন্য। সেটা একাডেমিক স্টুডেন্ট হতে পারে, কলেজ স্টুডেন্ট হতে পারে, ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারে, আইএসএস স্টুডেন্ট হতে পারে, ডাব্লিউবিসিএস স্টুডেন্ট হতে পারে। যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা জানার দরকার আছে এবং একজন ভারতীয় নাগরিক হিসেবে জানার দরকার আছে যে কিভাবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। তো যে আর্টিকেলস গুলো কভার করছে, যেখানে এই আমাদের এই ইলেকশনটা নিয়ে আলোচনা করে ভারতীয় সংবিধানের যে ধারাগুলো, সেটাও একটু জেনে নাও। আর্টিকেল 54 and 55, এই দুটো আর্টিকেলে আমাদের প্রেসিডেন্টের ইলেকশন প্রসেস নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে। 54 এবং 55 যে কোনো এক্সামে কোশ্চেন দিতে পারে, যে কোনো এক্সামে, যে প্রেসিডেন্টের যে নির্বাচন, সেই নির্বাচনটা কোন কোন আর্টিকেল কভার করছে দিয়ে দেয়। ইলেকশন প্রসেসটা কোথায় দেয়া রয়েছে, অ্যান্সার কি হবে? 54 and 55 দিতেই পারে। যে প্রসেসে ভারতীয় যে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেই প্রসেসটা একটা লাইনে যদি আমি বলি, কারণ সেইটাও থেকেও কোশ্চেন দেয় যে ভারতের যে রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে নির্বাচিত হয়, এরকম কোশ্চেনে কিন্তু এক্সামে দেয়। প্রসেসটা কি, প্রসেসটার নাম সেটাও মনে রাখতে হবে, যেটা বিভিন্ন এক্সামে দিয়েছে অলরেডি আর আসতেও পারে। তোমরা জানো সামনে এনটিপিসি রয়েছে, সেটাতেও দিয়ে দিতে পারে। এটা দিতে পারে যে কোন আর্টিকেলে প্রেসিডেন্টের ইলেকশন প্রসেস আলোচনা করা আছে, বা এই প্রসেসটা কি, যে প্রসেসে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি যে পদটা সেটা নির্বাচিত হয়। প্রসেসটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। Proportional representation by single transferable vote. By single transferable vote. By means বা proportional representation by single transferable vote. এই প্রসেসে ভারতীয় সংবিধানের যে পদটা উল্লেখ করা আছে আমাদের রাষ্ট্রপতি, সেই পদটা এই প্রসেসে নির্বাচিত হয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গল ট্রান্সফারেবল ভোট। এই প্রসেসটা কিন্তু এক্সামে দিয়ে দেয় কোন প্রসেসে, এবং সেটা ইনডাইরেক্ট ইলেকশনে হয়। কারণ আমরা সাধারণ যারা ভারতের নাগরিক তারা কিন্তু ডাইরেক্টলি প্রেসিডেন্টের ইলেকশনে আমরা পার্টিসিপেট করি না। তো এটা ডিটেলসে বুঝতে গেলে ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে প্রেসিডেন্টের ইলেকশন কিভাবে হয় আজকে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে ক্লিয়ারলি।
প্রেসিডেন্টের যে ইলেকশন আছে আমি একটু আগেই বললাম, মানে কেবলই বললাম যে ভারতীয় সংবিধানের যে পোস্ট মানে প্রেসিডেন্ট সেটা যে ইলেক্টেড হয় সেখানে সাধারণ যারা ভোটার ইন্ডিয়ান নাগরিক তারা কিন্তু পার্টিসিপেট করে না। তাহলে প্রেসিডেন্ট ইলেকশনে কারা পার্টিসিপেট করে সেটাকে আমরা বলি ইলেকটোরাল কলেজ। ইলেকটোরাল কলেজ, ভালো করে শুনবে, ইলেকটোরাল কলেজ। এই ইলেকটোরাল কলেজে কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে মানে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। এবার এটা বোঝার আগে তার আগে কারা পার্টিসিপেট করে প্রেসিডেন্টের ইলেকশন সেটা ভালো করে বুঝবে। আমরা জানি, আমি এর আগেও অনেক ভিডিওতে বারবার বলে এসেছি যে পার্লামেন্টের যে দুটো হাউস, একটা লোকসভা আর একটা রাজ্যসভা, ভালো করে শুনবে। স্টেট লেজিসলেচার যেটা আছে, শর্টে এসএল লিখছি, স্টেট লেজিসলেচার দুই রকম হয়, একটা ইউনিক্যামেরাল আর একটা হচ্ছে বাই ক্যামেরাল। ভালো করে শুনবে, একটা হচ্ছে বাই ক্যামেরাল। ইউনিক্যামেরাল মানে যেখানে একটা হাউস আছে, একটা হাউস আছে। তার আগে একটু বলে দিই, পার্লামেন্ট তোমরা জানো হাইয়েস্ট লেজিসলেটিভ অর্গান অফ দ্য নেশন, আর এদিকে স্টেট লেজিসলেচার হচ্ছে রাজ্যের যেটা আইনসভা, বাংলায় বলে প্রাদেশিক আইনসভা, রাজ্যের যেটা আইনসভা যেটা রাজ্যের জন্য আইন তৈরি করে সেটাই কিন্তু স্টেট লেজিসলেচার বলি, রাজ্য আইনসভা বলি, আর সেন্ট্রালের ক্ষেত্রে ওটা পার্লামেন্ট। ওকে, তো ইউনিক্যামেরাল হচ্ছে ওয়ান হাউস। এবার স্টেট লেজিসলেচারের যে দুই ধরনের স্টেট লেজিসলেচার আমাদের ইন্ডিয়াতে এক্সিস্টেড, একটা ইউনিক্যামেরাল একটা বাইক্যামেরাল। ইউনিক্যামেরাল মানে যেখানে একটা হাউস থাকবে, আর বাইক্যামেরাল মানে যেখানে দুটো হাউস থাকবে, বিধানসভা আর একটা বিধান পরিষদ। ইংলিশে বললে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর এখানে ইংলিশে বললে লেজিসলেটিভ কাউন্সিল, শর্টে আমি এলসি আর এখানে এলএস লিখলাম। ওকে, ভালো করে বুঝবে। এখানে প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে এই যে লোকসভা আর এই যে রাজ্যসভা, এর যারা ইলেক্টেড মেম্বার, যদি সবাই এখানে ইলেক্টেড এখন এই মুহূর্তে, ইলেক্টেড মেম্বার যারা তারা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে। রাজ্যসভার এখানে দু ধরনের মেম্বার থাকে, ইলেক্টেড থাকে, আবার নমিনেটেডও থাকে, প্রেসিডেন্টের ইলেকশনে এই লোকসভার ইলেক্টেড মেম্বার, রাজ্যসভার ইলেক্টেড মেম্বার, আর এদিকে এই বিধানসভার ইলেক্টেড মেম্বার প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে। বোঝা গেল? তাহলে যে ইলেকট্রাল কলেজটা আমরা বলছি, সেই ইলেকট্রাল কলেজ কনসিস্ট অফ ইলেক্টেড মেম্বার্স অফ লোকসভা, ইলেক্টেড মেম্বার্স অফ রাজ্যসভা অ্যান্ড ইলেক্টেড মেম্বার্স অফ বিধানসভা। তার মানে বিধান পরিষদের মেম্বাররা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে কিন্তু পার্টিসিপেট করে না, এটা মনে রাখবে। ওকে, ক্লিয়ার হলো? তাহলে আবারও বলছি, ইলেকট্রাল কলেজ যারা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে সেটা হচ্ছে ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা অ্যান্ড ইলেক্টেড মেম্বার অফ বিধানসভা। বিধান পরিষদের মেম্বাররা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে না, রাজ্যসভার নমিনেটেড মেম্বাররা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে না। তাহলে ইলেকট্রাল কলেজের মধ্যে কারা হচ্ছে, ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার প্রেসিডেন্টের যে ইলেকশন প্রসেস হয়, সে প্রেসিডেন্টের ইলেকশন প্রসেস একটু ভালো করে বোঝো। যে ক্যান্ডিডেট হিসেবে প্রেসিডেন্টের হিসেবে নমিনেট হবে ইলেকশন লড়ার জন্য, কিছু টার্মস কন্ডিশনস তাকে ফুলফিল করতে হয়। প্রথম, যখন সে নমিনেশন ফাইল করবে তখন তার 50 মেম্বার্স লাগবে সেকেন্ডার্স হিসেবে, ওকে, আর 50 মেম্বার্স লাগবে প্রপোজার্স হিসেবে, মানে 50 জন তাকে সমর্থন করছে আর 50 জন তার নাম প্রস্তাব করছে। তাহলে প্রেসিডেন্টের ইলেকশন হিসেবে নমিনেটেড হতে গেলে টোটাল তার 100 এমপি থাকতে হচ্ছে তার সঙ্গে যখন সে নমিনেট করবে। ইলেকশনে জেতা হারা ব্যাপারটা তো পরে আসছে। ওকে, এটা একটা কন্ডিশন মনে রাখতে হবে যে 50 as সেকেন্ডার্স, 50 as প্রপোজার হিসেবে তাকে নমিনেট করবে প্রেসিডেন্টের হিসেবে নমিনেটেড হতে গেলে। আরো একটা কন্ডিশন আছে, কন্ডিশন নাম্বার 2, পরে কি আছে, আরবিআইতে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে যে প্রেসিডেন্ট হিসেবে নমিনেট করবে তাকে 15,000 রুপিস ডিপোজিট করতে হয়। 15,000 রুপিস ডিপোজিট করতে হয় আরবিআইতে ইলেকশন লড়তে গেলে। ভালো করে বুঝবে, যদি কোনো ক্যান্ডিডেট ভ্যালিড যে ভোট পোল হয়েছে সেই ভ্যালিড ভোটের যদি 1/6 ভোট
পেতে সে ফেল হয়, তাহলে তার এই টাকাটা আর ফেরত দেওয়া হয় না। যে 15,000 রুপিস আরবিআই তে সে ডিপোজিট করেছিল ইলেকশন লড়ার জন্য, ক্যান্ডিডেট হওয়ার জন্য, হি সিকিউরস টু গেট টু অ্যাচিভ 1/6 অফ ভোট, ভ্যালিড ভোট পোল্ড, তাহলে কিন্তু তার ওই টাকাটা আর ফেরত দেওয়া হবে না। যার জন্য এই কন্ডিশনটা ফুলফিল করতে হয়। ক্লিয়ার? বোঝা গেল? এইবার প্রসেসটা আরো ডিটেলসে বোঝানো যায়, এই মুহূর্তে আমি বলছি না, কয়েকটা জিনিস একটু বলতে হয়, সেগুলো বলবো। এইবার প্রেসিডেন্টের যে ইলেকশন প্রসেস আছে, ভালো করে মনটা শুনবে। পার্টিসিপেট করে কারা? ক্লিয়ার হয়ে গেল। আরবিআই তে টাকা ডিপোজিট করতে হচ্ছে, বুঝতে পারলে। এবার প্রেসিডেন্টের যে ইলেকশন হচ্ছে সেটার ভোটিং ভ্যালু ব্যাপার আছে। মানে কি, একটু আগে বুঝতে পারলে যে রাজ্যের এমএলএরা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে, তাহলে এমএলএদের যে ভোটিং ভ্যালু, সেই ভোটিং ভ্যালু বের করতে হয়। কিরকম শোনো, একটা এমএলএর যদি আমরা ভোটিং ভ্যালু বের করতে চাই, তাহলে কি করতে হবে, যে রাজ্যের এমএলএ এর ভোটিং ভ্যালু বের করব, সেই রাজ্যের স্টেটের যে পপুলেশন, সেই পপুলেশনটাকে ডিভাইড করতে হবে ওই রাজ্যের ইলেক্টেড এমএলএস দিয়ে। ইলেক্টেড এমএলএ দিয়ে ওই রাজ্যের পপুলেশনটাকে ডিভাইড করতে হবে। ইলেক্টেড এমএলএ, তাহলে একটা ফিগার পাচ্ছি আমরা। সেটাকে আবার তাহলে স্টেটের পপুলেশনকে ইলেক্টেড এমএলএ দিয়ে নাম্বার অফ ইলেক্টেড এমএলএ, টোটাল নাম্বার অফ ইলেক্টেড এমএলএ ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর যেটা ফিগারটা পাচ্ছি তাকে আবার 1000 দিয়ে ডিভাইড করতে হবে। এটা হচ্ছে এমএলএ এর ভোটিং ভ্যালু, প্রত্যেকটা এমএলএ এর ভোটিং ভ্যালু। ওকে, এবার এমপিদের ভোটিং ভ্যালু কিভাবে বের করতে হবে? এমপিদের ভোটিং ভ্যালু বের করতে গেলে এই প্রত্যেকটা স্টেটের যে ভ্যালুটা বেরোলো, মানে অল দ্য ভ্যালু of all the MLAs of all the state, all value of all MLAs of all states, ওকে, সেটাকে আবার আমরা ডিভাইড করব কে, নাম্বার অফ ইলেক্টেড এমপিস, নাম্বার অফ ইলেক্টেড এমপি দিয়ে আমরা কিন্তু ওটা ডিভাইড করব। ডিভাইড করলে প্রত্যেকটা এমপির ভোটিং ভ্যালু বেরিয়ে গেল। ওকে, এখানে স্টেট বলতে কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবে, এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে। এখানে স্টেট বলতে কিন্তু এই মুহূর্তে আমাদের ইন্ডিয়াতে তোমরা জানো টোটাল এই মুহূর্তে আমাদের স্টেট আছে কতগুলো, 28। কিন্তু 28 স্টেট প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে। এছাড়াও ইউনিয়ন টেরিটরির মধ্যে দুটো ইউনিয়ন টেরিটরি আছে যেটা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে। তাহলে এখানে স্টেট মিনস কিন্তু এখানে দুটো ইউনিয়ন টেরিটরি এর মধ্যে পড়ছে, যেখানে কিন্তু এক্সামে কোশ্চেন দিতে পারে। হ্যাঁ, সেটার জন্য একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, যে অ্যামেন্ডমেন্টে এরকম দুটো ইউনিয়ন টেরিটরিকে প্রেসিডেন্টের ইলেকশনের জন্য অ্যালাউ করা হয়। তার জন্য সংবিধানকে চেঞ্জ করতে হয়েছিল। সেটা একটা দিল্লি আর একটা হচ্ছে পুডুচেরি। তাহলে এই দুটো ইউনিয়ন টেরিটরিকে প্রেসিডেন্টের ইলেকশনে অ্যালাউ করা হয়, তার জন্য সংবিধানকে অ্যামেন্ড করা হয়েছিল। সেটা 17 অ্যামেন্ডমেন্ট, 70তম সংবিধান সংশোধন, যেটা 1992 হয়েছিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা 70তম সংবিধান সংশোধনে 1992 সালে দিল্লিকে এবং পুডুচেরিকে প্রেসিডেন্টের ইলেকশনে অ্যালাউ করা হয়। ঠিক আছে, আর এটা ইমপ্লিমেন্ট হয়েছিল 1995-এ। ঠিক আছে, জুন মাসে শুরু হয়েছিল, প্রথম ইমপ্লিমেন্ট শুরু হয়েছিল এটা, যেখানে স্টেটস বলতে এখানে দিল্লি এবং পুডুচেরি দুটো ইউনিয়ন টেরিটরি যেটা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে। যেটা অ্যামেন্ড করা হয়েছিল 70তম সংবিধান সংশোধন 1992, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার তোমরা জানো যে এমএলএ ইলেকশন হোক বা এমপি ইলেকশন হোক বা পঞ্চায়েত ইলেকশন হোক বা মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক, সিস্টেমটা কি, ক্যান্ডিডেট যদি 4 জন দাঁড়ায়, বিজেপি থেকে একজন ক্যান্ডিডেট দাঁড়ালো, টিএমসি থেকে একজন ক্যান্ডিডেট দাঁড়ালো, কংগ্রেস থেকে একজন ক্যান্ডিডেট দাঁড়ালো, সেখানে কি হয়, যে ক্যান্ডিডেট সবচেয়ে বেশি ভোট পায় তাকেই কিন্তু ইলেক্টেড হিসেবে ডিক্লেয়ার করা হয়। এটা এমপি ইলেকশন ক্ষেত্রেও তাই, এখানে এমএলএ ইলেকশনের ক্ষেত্রেও তাই, এখানে কাউন্সিলর বলো, মেম্বার বলো, গ্রামের পঞ্চায়েতের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে সেম। প্রেসিডেন্টের ক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম। কিরকম শোনো, প্রেসিডেন্ট হিসেবে জিততে গেলে তাকে একটা কোটা সংখ্যক ভোট পেতে হয়, যেটাকে বলা হয় ইলেকটোরাল কোটা।
কি বলা হয়? ইলেকটোরাল কোটা। সেই ইলেকটোরাল কোটাটা কিভাবে আসে? ইলেকটোরাল কোটা, ইলেকটোরাল কোটা বলা হয়। ঠিক আছে, যে কোটাটা কিভাবে বের করা হয় শোনো। টোটাল যে ভ্যালিড ভোট যেটা পোল করা হচ্ছে, সেই পোল ভোটের কে আমরা 1+1 = 2 দিয়ে ডিভাইড করব, প্লাস ওর সাথে 1 অ্যাড করব। এটা কোটা। আমি সাপোজ ধরো 100টা ভোট পোল হয়েছে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, করলে 50 হচ্ছে, ওর সঙ্গে +1 মানে 51 হচ্ছে। তার মানে কেউ জিততে গেলে প্রেসিডেন্ট ইলেকশন, তাকে ওই 51 ভোট পেতে হবে। আর এমনি ইলেকশনে কি হয়, 100টা ভোট আছে, 4 জন ক্যান্ডিডেট, কেউ 40টা ভোট পেলো, কেউ 20টা পেলো, কেউ 30টা পেলো, সবচেয়ে যে বেশি ভোট পাবে, ধরো যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সে ধরো 40টা ভোট পেয়েছে, তাহলে সে জিতে গেল। কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন নয়, এই 51 যে কোটা সংখ্যক ভোট পেতে হবে। ঠিক আছে, এবার লাস্ট আর একটা জিনিস ভালো করে শোনো, এটা শুনে আমি ক্লাসটা শেষ করবো, আমাদের লেকচারটা কমপ্লিট হবে, ভালো করে বোঝো। এটা যে ব্যালট পেপারটা দেওয়া হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশনে, ধরো 4 জন ক্যান্ডিডেট আছে, 4 জন ক্যান্ডিডেট আছে, এ ক্যান্ডিডেট, বি ক্যান্ডিডেট, সি ক্যান্ডিডেট, ডি ক্যান্ডিডেট, এই 4টে ক্যান্ডিডেট আছে। আমি একজন এমপি ভোট দিতে গেছি, আমাকে একটা ব্যালট পেপার দেওয়া হলো, এই 4 জন ক্যান্ডিডেটের মধ্যে আমাকে ভোটটা কিভাবে দিতে হবে। ধরো আমার ফার্স্ট চয়েস ধরো বি, তাহলে এর পাশে আমি 1 লিখবো, এ ফার্স্ট চয়েস আমার। সেকেন্ড চয়েস ধরো আমার এ, তাহলে এর পাশে আমি 2 লিখবো। থার্ড চয়েস ধরো আমার সি, এর পাশে আমি 3 লিখবো। ফোর্থ চয়েস আমার ডি, তার পাশে 4 লিখবো। হয়ে গেল, এভাবে ভোটিংটা পুরো কমপ্লিট হলো। ভোট যখন কাউন্ট করা হচ্ছে, তখন সবচেয়ে বেশি যে ফার্স্ট প্রেফারেন্সের ভোট পেয়েছে সেইটাই কাউন্ট করা হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ওকে, এবার কাউন্ট করার পর দেখা যাচ্ছে যে ইলেকট্রাল কোটা যেটা বের করেছে সেটা কেউই পায়নি, ওই কোটাটা। তাহলে কি হবে? তাহলে কি প্রেসিডেন্ট ইলেকশন কি আমরা বাদ দিয়ে দেবো? না, তা হবে না। কি হবে তাহলে? ওই সবচেয়ে কম যে ফার্স্ট প্রেফারেন্সের ভোট পেয়েছে তার ভোটিংটা, তার ক্যান্ডিডেট বাদ যাবে, ফার্স্ট প্রেফারেন্সের ভোটটা বাদ যাবে। আর তার সেকেন্ড প্রেফারেন্সের ভোটগুলোকে ফার্স্ট প্রেফারেন্স ভোট হিসেবে কনভার্ট করে দেওয়া হবে, ট্রান্সফার করে দেওয়া হবে, করে আদার যে ক্যান্ডিডেট তাদের মধ্যে দিয়ে দেওয়া হবে। এইভাবে ততক্ষণ চলবে যতক্ষণ না কোটা সংখ্যক ভোট কেউ পাচ্ছে, কাউন্টিংটা ততক্ষণ চলবে। এই হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশন প্রসেস। ঠিক আছে, আর একটা জিনিস এখানে বলার, প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে যদি কোনো ডিসপুট অ্যারাইজ করে, তাহলে সেই ম্যাটার সলভ করে অনলি সুপ্রিম কোর্ট। কি বললাম? প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে যদি কোনো ডিসপুট অ্যারাইজ করে, তাহলে সেটার ম্যাটারটা যাবে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে। ভারতবর্ষে অন্য কেউ সে ম্যাটার সলভ করতে পারবে না, অনলি সুপ্রিম কোর্ট। ওকে, তো এইভাবে তোমরা দেখতে থাকো প্রত্যেকটা ভিডিও। আই হোপ তোমাদের হেল্প হবে যে কোনো এক্সামের জন্য, শুধুমাত্র এক্সামের জন্য না, যারা একাডেমিক পড়াশোনা করছে, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, যারা 11-12 পড়াশোনা করছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।